স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। স্বাধীনতা উত্তর ধীরে বহে মেঘনার পর অনেক জল গড়িয়েছে গঙ্গা যমুনায়। বিশ্বায়ন যেমন কাছাকাছি করেছে, তেমনি অবিশ্বাস এনেছে দূরত্ব। ইদানিং যৌথ প্রযোজনার ছবি নির্মাণের সংখ্যা বেড়েছে, সেই সাথে বেড়েছে নানা অসুবিধা, অভিযোগ। এসব নিয়ে আজকের আলোচনা সীমানা পেরিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়ক ওম প্রকাশ। স্বাগত আপনাদের। ফেরদৌস ভাই, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে যৌথ প্রযোজনার ছবি নিয়ে নানান রকম কথাই আছে, সেগুলি নিয়ে আমরা অবশ্যই জানতে চাইব, কিন্তু প্রথমে একটু অভিজ্ঞতা জানতে চাই যে টালিগঞ্জে গিয়ে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, সেটা আমাদের এফডিসির চাইতে ভিন্ন কেন? আসলে আমার শুরুটা তো দুটো একসাথে, মানে টালিগঞ্জ আর এফডিসি অলমোস্ট সাইমালটেনিয়াসলি। সে হঠাৎ বৃষ্টি দিয়েই শুরু। এর আগে যদি আমি ঢাকায় একটা ছবি করেছিলাম, তখন রিলিজ হয়নি। সো আমি একদমই নতুন, তো আমার কাছে দুটো স্টুডিও একই রকম লাগে। আমি ঢাকা এফডিসিতে গেলে যেরকম ফিল করি যে সব পরিচিত লোকজন, সেরকম টালিগঞ্জে যে কোনো স্টুডিওতে গেলেও আমার কাছে একই রকম মনে হয়। বিকজ আমার চোখের সামনে সেই স্টুডিওগুলিকে আমি অনেক বিশাল আকার ধারণ করতে দেখেছি। আমার সামনে তিলে তিলে পুরো ইন্ডাস্ট্রিটা বেড়ে উঠেছে। সো আমার কাছে আই ফিল অ্যাট হোম। মানে আমার কাছে এই বাংলা ওই বাংলা আলাদা বলে কিছু মনে হয় না, একই রকম লাগে। কাজের ক্ষেত্রে জাস্ট দুইটা আলাদা স্টুডিও মনে হয়, আলাদা আলাদা স্টুডিও, মানে জাস্ট খালি একটা আধ ঘন্টার ফ্লাইট, আর বাকি সব একই রকম। ফিরোজ ভাই, একটা সময় পর্যন্ত, যদিও আমরা জানি যে 1973 সাল থেকেই শুরু হয়েছে যৌথ প্রযোজনা, শুধু ভারত না, অন্যান্য দেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, অনেক দেশের সঙ্গেই আমাদের যৌথ প্রযোজনার ছবি নির্মিত হয়েছে। তবে আমরা গত 2-3 বছরে দেখেছি যে এইটার উদ্যোগটা অনেক বেশি। এই উদ্যোগটি সামগ্রিকভাবে বাংলা ছবির জন্য কি রকম মনে করছেন? আমি তো মনে করি ভীষণ পজিটিভ। বিকজ বাংলা, মানে বাংলাকে বিভক্তি না করে যদি আমরা বাংলাকে যদি এক করি, তো বাংলা অনেক বেশি স্ট্রং হয়। সারা বিশ্বে দুই বাংলা সহ প্রায় 35 কোটি বাংলা ভাষাভাষী লোকজন আছে। সো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলা সিনেমাকে যদি একত্রে করা হয়, অনেক বেশি স্ট্রং হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেন যৌথ প্রযোজনার কোনো বিকল্প নেই। আর আপনি 73-র কথা বলছেন, আমাদের ফার্স্ট ফিল্ম মুখোমুখোশও কিন্তু জয়েন্ট ভেঞ্চার ছিল না, বাট মুখোমুখোশির কিন্তু সার্বিক সহযোগিতা ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে ক্যামেরা এনে, লাহোর থেকে এডিটিং। সো ফিল্মের একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকে, যেটাকে আমার মনে হয় কোনো ব্যারিয়ার দিয়ে না আটকে রেখে যদি আমরা একত্রে কাজ করতে পারি ভৌগোলিক সীমারেখা পার করে, তো অনেক বেশি স্ট্রং হয়। যেহেতু ভাষাগত দিক দিয়ে অনেক বেশি মিল, একই ভাষা, একই কালচার। সো আমার মনে হয় এটা, মানে মাঝখানে বন্ধ হয়ে গেছিল কিছু জটিলতার জন্য। হয় কি, একটা সিস্টেম যখন শুরু হয় তখন কিছু মানুষ থাকে তো যারা ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে। তো ব্যক্তি স্বার্থকে তারা বড় করে দেখতে গিয়ে সমষ্টিগত স্বার্থটাকে তারা নষ্ট করে দিয়েছিল। জয়েন্ট ভেঞ্চার নামে কিছু ফিল্ম হয়ে গেল, দেখা গেল উড়িয়া থেকে ডাব করা একটা সিনেমা নিয়ে চলে আসছে কোনো একজন প্রডিউসার। তো তখনই জয়েন্ট ভেঞ্চারগুলোকে অনেক বেশি স্ট্রং করে দেওয়া হলো, যে জয়েন্ট ভেঞ্চারটাকে নিয়মগুলি, নীতিগুলিকে অনেক বেশি কঠিন করে দেওয়া হলো। তখন কিছু আস্তে আস্তে কমে গেল, যে জয়েন্ট ভেঞ্চার করতে চাইতো না, সময় লেগে যেত। বাট এখন যেহেতু অনেক বেশি আবার ইজি করে দেওয়া হচ্ছে, দুই বাংলাতেই দেখা যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে আবার অনেক বেশি জয়েন্ট ভেঞ্চার হচ্ছে। সো আমি এটাকে অনেক বেশি পজিটিভ হিসেবে দেখি। এবং সেক্ষেত্রে অবশ্যই একটা সুযোগ থাকে এক্সপার্টাইজের আদান প্রদানের মাধ্যমে কাজগুলিকে আরো বেশি ভালো করার, নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। বিকজ দুই দেশে যথেষ্ট ভালো শিল্পী আছে, যথেষ্ট ভালো টেকনিশিয়ান আছে। সো আমরা যদি এখান থেকে ওখানে গিয়ে সুযোগ পাই, যে আজকে আমি যতটুকু কাজ শিখেছি, আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান বাসু চ্যাটার্জির। তা আজকে যদি জয়েন্ট ভেঞ্চার সিনেমা না হতাম, বাসু চ্যাটার্জিকে চিন্তা মনে হয় তার সঙ্গে কাজ করার আমার সুযোগ হতো না। সো আমি যতটুকুই শিখেছি, শুরুটা কিন্তু বাসু চ্যাটার্জির হাত ধরে। তার সাথে আমি 4টে ছবি করেছি। সো আমি অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। সো সেরকম আমাদের টেকনিশিয়ানরা ওখানে গিয়ে কাজ করছে। ওখানে টেকনিশিয়ানরা এখনও আমাদের বেবি ইসলামের গল্প করে, আমাদের বাংলাদেশের ক্যামেরাম্যানদের কথা বলে, যারা একসময় দুর্দান্ত প্রতাপ নিয়ে ওখানে কাজ করে এসছে। সো এই যে এক্সচেঞ্জটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে দুই ইন্ডাস্ট্রির সাথেই। আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক মানচিত্রর বাইরেও সাংস্কৃতিক মানচিত্র তো থাকি পৃথিবীতে। এটা আমরা হয়তো বাংলা ভাষাভাষী কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে, প্রত্যেকেই আমাদের ছবির দর্শক, সে যেই রাজনৈতিক ভূখণ্ডেই থাকুক না কেন। আবার আমাদের জন্য একেবারেই বাস্তবতা হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে দুটো দেশ, কিন্তু আসলে সাংস্কৃতিকভাবে একই জায়গার। সেই ক্ষেত্রে এই যে ফেরদৌস ভাইও যেটা বলছিলেন, সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে আমি জানি না, আপনার কাছেও একটু জানতে চাইবো যে আমরা যেমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি বাংলা চলচ্চিত্র নিয়ে, বলা যায় যে একটু দুর্বল হয়ে গেছে যদি আমরা 70-80-র দশকের
দিকে দেখি সেইখান থেকে, কিন্তু সেখান থেকে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু গত কয়েক বছরই চলছে। ফেরদৌস ভাই এখন নানান ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। এখন আর শুধুমাত্র নায়ক নেই, সত্যিকার অর্থেই চলচ্চিত্র কিভাবে ব্যবসা করে সেগুলিও প্রযোজক হিসেবে নিশ্চয়ই জানতে পারছেন। ওম, একটু অভিজ্ঞতাটা জানতে চাইবো যে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? বলবো, বাট ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইন্ডিপেন্ডেন্ট টিভি, যে যার জন্য আজকে আমি এখানে বসে আছি, ফিরদৌস স্যারের পাশে বসে না, কথা তবে বলতে পারছি। অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে খুব ধন্যবাদ প্রাপ্য, কিন্তু একই সঙ্গে আপনি এখানে বসে আছেন আসলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জন্য না, দর্শকদের জন্য। সেটা তাদের ভালোবাসা। আমি সবে কাজ শুরু করলাম আর কি। আমার বাংলাদেশে এখানে যৌথ প্রযোজনায় 4টে ছবি হলো, 5 নম্বর চলছে। তা আমার মতে যে মানে অবশ্যই দুটো দেশ আলাদা, কিন্তু সাংস্কৃতিকভাবে এবং কি বলবো আর্ট আর কি, আমরা যারা শিল্পী মানুষ আর কি, যারা আমরা কাজ করি, এটা খুব একটা ভালো পদ্ধতি, ভালো একটা ওয়ে যে দুটো দেশকে কানেক্ট করতে পারে আর কি, এন্টারটেনমেন্ট, এই দুটো জিনিস নিয়ে। তা আমার মনে হয় এটা একটা ভালো দিক আর কি, যেখান থেকে দুই দেশ একসাথে হয়ে কাজ করছে, দুটো দেশের মানুষ, দুটো দেশের দর্শক ডাবল হয়ে যাচ্ছে। আমরা যে ছবিগুলো করছি সেই ছবিগুলো আমাদের কলকাতায় যে দর্শকগুলো দেখতো, এখন বাংলাদেশের এখানে সেই দর্শক দেখছে যৌথ প্রযোজনায়। তা সেক্ষেত্রে আমাদের অনেকটাই লাভ হয়, আমাদের অনেকটা ভালোবাসা পাই আমরা আরো বেশি করে। দর্শকের কথা বললেন, এইটিতে অবশ্যই একটা বাড়তি পাওনা, কারণ আমাদের দুই পাশেই সত্যিকার অর্থে প্রস্তুত দর্শক আছে, একই চলচ্চিত্রের একই ধরনের দর্শক। সেটা যদি আমরা আমাদের একসঙ্গে কাজ করা যায় তাহলে আসলে আমরা বাড়িয়ে নিতে পারি আগে, কারণ সেক্ষেত্রে ধরেন যে কলকাতার দর্শকদের চাহিদা, ঢাকার দর্শকের চাহিদা, এইগুলি নিয়ে কোনো ধরনের আপনাদের ভিতরে কথা হয় কিনা, কোনো ধরনের মানে নিশ্চয়ই দুই দর্শকের চাহিদার মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে, সবটা মিলিয়ে একটা যৌথ প্রযোজনার যখন করা হয় তখন নিশ্চয়ই একটু বাড়তি কিছু চিন্তা করা হয়, সেইগুলি কেমন? আলাদা করে চাহিদা কিছু কিছু মানুষের থাকে আর কি, মানে দুটো জায়গা কালচার চেঞ্জ হলে যেমন হয় আর কি, চিন্তা ভাবনা, তাদের আবভাব ভঙ্গিভঙ্গি সবকিছু চেঞ্জ হয়। তা সেখানে তাদের এক্সপেকটেশনও কিছু চেঞ্জ হতে পারে। আমাদের ওখান থেকে যেগুলো আমরা এক্সপেক্ট করি ওখানকার দর্শকরা, যে আমরা এই ছবিতে দেখতে চাই, ইন্ডিয়ান ছবিতে এই দেখতে চাই, যেমন বাংলাদেশের ছবিতে এখানকার তারা এক্সপেকটেশন থাকে যে আমরা বাংলাদেশের এই ছবিগুলোতে এই জিনিসগুলো আমরা দেখতে চাই। আমরা যখন যৌথ প্রযোজনা করছি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেন দুই দেশের দর্শক তাতে সন্তুষ্ট থাকে। তো সেটা ভেবে আর কি আমাদের যারা যিনি প্রযোজক আছেন আর কি, আমাদের কলকাতা থেকে এসকে মুভিজ, আমি এখন জাজ মাল্টিমিডিয়ার এখান থেকে কাজ করছি। তাই দুই দেশের অডিয়েন্সের চিন্তা ভাবনা, তাদের টেস্ট, তাদের ভালো লাগা সব দিক ভেবে আমাদের এখন আর কি স্ক্রিপ্টিং হচ্ছে সেইভাবে, মেকিং হচ্ছে সেইভাবে। আমাদের ছবির গান থেকে শুরু করে ছবির ফাইট অ্যাকশন সব। ইনফ্যাক্ট আমি পার্সোনালি সেটা মনে করি, আর আমার মনে হয় যে আমার সাথে অনেকেই একই মত থাকবে, যে ছবির কোনো বর্ডার থাকে না, মানে সিনেমার কোনো বর্ডার নেই, মানে সেটাতে আলাদা করে বর্ডার দিয়ে সেটা ভাগ করা যাবে না। সিনেমার ল্যাঙ্গুয়েজ সব দেশের দর্শকরাই বোঝার মতন আর কি, তাদের ক্ষমতা আছে। হ্যাঁ, সে তো অবশ্যই। অনেক অজানা ল্যাঙ্গুয়েজের ছবিও আমরা দেখি এবং বিমোহিত হয়ে যাই। অনেক ফ্রেঞ্চ ছবি আমরা দেখছি, একদমই ভাষা বুঝি না, বা এমনকি আব্বাস কিয়ারোস্তামির অনেক ছবি আছে যেটা ইংরেজি না, ইরানি ভাষায় করা, এবং সেগুলি কিন্তু আমাদের কাছে শুধু এন্টারটেইনমেন্টেই আর কি সেটা দেখি, যেটা যদি আমাদের সাথে যেটা আমরা লিংক করতে পারি, আমাদের মন যদি আমরা যদি কানেক্ট করতে পারি, তাহলে সেটার জন্য আর ভাষা লাগে না আমাদের আলাদা করে। সে তো বটেই। এইখানে কাজ করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি বলেন, যে কোন জিনিসগুলি ঢাকায় এসেছে একটু ভিন্ন মনে হয়েছে এবং ভালো লেগেছে? ট্রুলি যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমি এখন যে ছবিটার আমাদের কাজ চলছে, পাষাণ, সৈকত নাসিরের ডিরেকশনে, এর আগে অবধি আমি যে কটা ছবিতে কাজ করেছি আমার মনে হয়েছিল টেকনিক্যালি হয়তো একটু উইক আছে। সেটা আমার ফল, কারণ আমি সেটা চোখে দেখতে পারি, মানে আমার সামনে সেটা হয়তো প্রেজেন্ট হয়নি। তো সেখান থেকে আমার এই কমেন্ট করাটা হয়তো উচিত হয়নি, যে টেকনিক্যালি হয়তো কোনো দিক থেকে বাংলাদেশ হয়তো তাদের কাজের দিক থেকে হয়তো কিছুটা উইক আছে। কিন্তু এখন এই ছবিটা করতে গিয়ে আমি যেহেতু সেই জিনিসগুলো পেয়েছি, তাই আমি পার্সোনালি আমার দিক থেকে বলবো যে আমার মনে হয় না যে কোনো দিক থেকে পিছিয়ে আছে বা সেরকম কিছু প্রবলেমস আছে। একইভাবে একই টেকনোলজি নিয়ে, একই মেন্টালিটি নিয়ে ভালো কাজ হচ্ছে। ফেরদৌস ভাই, একই প্রশ্ন আপনাকেও করতে চাই, যে আপনি পশ্চিমবঙ্গে যখন ছবি করতে গিয়েছেন তখন কোন জিনিসগুলি
মানে এটা আমি প্রথমটার অভিজ্ঞতা বলছি না, সবটা মিলিয়ে, কারণ আপনার তো অনেক দিনের কাজ করা, দুটো মিলিয়ে নিশ্চয়ই কোনো কিছু খুব ভালো লেগেছে যেটা মিস করেছেন, যে এই জিনিসগুলি আমাদের এখানে থাকলে পরে আরো ভালো হয়। আমি প্রথম যখন কাজ শুরু করি তখন তো 35 মিলিমিটারের কাজ হতো। সো ওই সময়টাতে যেটা ছিল যে আমরা টেকনিক্যালি কিছু পিছিয়ে ছিলাম, কারণ কলকাতার ইন্ডাস্ট্রি দেখা যেত যে সাউথ থেকে বম্বে থেকে ওরা সাপোর্ট পাচ্ছে, টেকনিক্যালি ওরা অনেক বেশি রিচ ছিল, অনেক কিছু আমাদের মানে এখানে ছিল না, যে এই সমস্ত ইকুইপমেন্টগুলি সেখানে ছিল। সো ওই দিক দিয়ে আমার কাছে তখন মনে হতো যে আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি। বিশেষ করে 35 থেকে কনভার্ট করে যখন ডিজিটালাইজ করা হতো সিনেমা, সেই মেশিনপত্র বাংলাদেশে অপ্রত কম ছিল। তো সেক্ষেত্রে তাদের দেখা যেত ঝকঝকে প্রিন্টের একটা সিনেমা দেখা যাচ্ছে, আমাদের এখানে এসে এটা যখন নাকি টেলিভিশনে দেখাচ্ছে তখন ওই ঝিলমিল ঝিলমিল করছে আর কি সিনেমাটা। সো ওই দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে ছিলাম। ইদানিং যেটা একটা বড় ডিফারেন্স শুধু একটাই আমার মনে হয়, যেন ওখানে আউটডোরে কাজ করতে গেলে মেকআপ ভ্যানের একটা সাপোর্ট পাওয়া যায়, যেটা থেকে আমরা বঞ্চিত, যেটা আমাদের এখানে নেই। আমরা আউটডোরে এখনো বেশ কিছুটা কষ্ট করে, ওম হয়তো আমার সঙ্গে একমত হবে, হ্যাঁ, but এটা আমরা এখানে অনেকটুকু কষ্ট করে সেই কাজটা করতে হয়, মেকআপ নষ্ট হয়ে যায়, গেট আপ নষ্ট হয়ে যায়। সো এই দিকটা এখনো আমাদের মনে হয় যে যেহেতু ডিজিটাল ক্যামেরাতে এত বেশি নিখুঁত সব কিছু মানে ফুটে ওঠে, সেই জন্য আমার মনে হয় এই সাপোর্টটা আমাদের এখন দরকার। তবে কিছু কিছু টেকনিক্যাল বিষয় অবশ্যই আমাদের আরেকটু যদি তার মধ্যে মেকআপ আর্টিস্ট যারা আছেন তা এই বিষয়গুলি হয়তো না, আমরা এখন কিন্তু মনে করেন যে অনেক অনেক বেশি ইমপ্রুভ করেছে আমাদের। এখন আমি মনে করি আমাদের বেশ কয়েকজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মেকআপ ম্যান আছে যারা সমস্ত প্রোডাক্টই বাইরে ইউজ করে। আজকে মানে বাংলাদেশে যেটা ইউজ করছে ইন্ডিয়া তো একই প্রোডাক্ট ইউজ করছে। তো এইসব দিক থেকে লাইটস থেকে শুরু করে সবকিছু আমরা, ইভেন ক্যামেরা, অনেক ক্যামেরার দিক দিয়ে আমরা পিছিয়ে ছিলাম, বাট এখন অনেক স্ট্যান্ডার্ড ক্যামেরা আমাদের এখানে ইউজ হচ্ছে। এবং এটা খুবই মানে আমার আমার যতদূর পার্সোনালি মনে, সরি আমি মাঝখানে না, কাটলাম, না, বলো। মানে অল্প সময়ের মধ্যে খুব বেশিটা ডেভেলপ করছে ফিল্মে, বাংলাদেশ ফিল্মে। তা সেটা একটা ভালো সাইড, সেটা একটা পজিটিভ সাইড একদম। সেটা তো বটেই, কারণ আমরা দেখেছি যে ডিজিটালে যখন যাওয়া হচ্ছিল তখন কিন্তু একটু দ্বিধা ছিল, যারা এফডিসির মানে অনেক দিন যাবৎ কাজ করছেন তাদের মধ্যে কিন্তু এটার একসেপ্ট করবে কি করবে না, এটাকে যাবে কি যাবে না, নাকি 35-এই আমরা থাকবো সেটা নিয়ে, এবং এফডিসির মধ্যেও আমরা অনেক দিন পর্যন্ত, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা কিন্তু ডিমান্ড ড্রিভেন, আসলে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা চলে এসেছে। এবং সেই ক্ষেত্রে যেহেতু যে কোনো জিনিসই যখন এটা ডিমান্ড ড্রিভেন হয় তখন কিন্তু এটা মানে পরিবর্তনটা অনেক দ্রুত হয়, কারণ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছিল এফডিসি ইকুইপড হওয়ার অনেক আর এটা আগে। মানে শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি যে বিপদে পড়েছিলাম এক কাপ চা বানিয়ে, এক কাপ চা শেষ করার পর আমি রিলিজ করতে আমার প্রবলেম হলো, বিকজ আমাকে ফুল ফিল্মটা মাদ্রাজে নিয়ে কনভার্ট করে আবার ডিজিটালাইজ করে এনে ডিজিটালি আমাকে রিলিজ করতে হয়েছে। সো ইট টুক এ লং টাইম। ফেরদৌস ভাইয়ের একটা বিরতি নিব, কিন্তু এসে একটু এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে জানতে চাইবো যে দুই পাশের ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলি কীরকম, এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো কাজ করার আছে কিনা। একসঙ্গে যেহেতু কাজ করা হচ্ছে, সিস্টেমগুলিও দেখা যায় যে কলকাতার অনেক পুরনো সিস্টেম, অনেক দিনের সিস্টেম, আমাদের এখানে কিন্তু ডিজিটাল সিস্টেমটা একদম নতুন, সেটা নিয়েও কী ধরনের সুবিধা বা অসুবিধা আমরা ফেস করতেছি। একটা বিরতির পরে আপনাদের কাছে আসছে। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফেরদৌস ভাই, অনেকগুলি ছবি আপনি যৌথ প্রযোজনায় করেছেন এবং দুই দেশেই কাজ করেছেন। আমরা একটু মানে এটার মধ্যে পার্থক্যটা কেমন থাকে, যে শুধু বাংলাদেশের ছবির সঙ্গে যৌথ প্রযোজনার ছবি কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা যদি বলেন। বাংলাদেশের ছবি মানে ছবি হিসেবে তো খুব বেশি তারতম্য থাকে না। ওর একটা যৌথ প্রযোজনের ছবিতে দেখা যায় যে আমার নায়িকা হয়তো ইন্ডিয়ান বা কোয়ার্টিস্টগুলি আরেক দেশের, টেকনিক্যালি দেখা যায় হাফ হাফ হয়ে যাচ্ছে সবকিছু। মানে নিয়ম অনুসারে যে সবকিছু 50-50 থাকা উচিত যৌথ প্রযোজনার ক্ষেত্রে, যে শিল্পী এখান থেকে 50%, ওখান থেকে 50%। তো এই যে যতদিন একসাথে কাজ করছে ওই শিল্পীদের সাথে, ওই টেকনিশিয়ানদের সাথে, এই যে একটা ব্লেন্ডিং হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এটাই হচ্ছে বেসিক্যালি কালচারাল এক্সচেঞ্জ। আমরা ওদের কাছ থেকে কিছু শিখছি, ওরা আমাদের কাছ থেকে কিছু শিখছে যেটা আমরা করিনি। আমি হয়তো ওখান থেকে একটা নতুন সিস্টেম শিখে আসলাম, এটাকে নিয়ে ইমপ্লিমেন্ট করলাম। যেমন আমাদের কল টাইমের ব্যাপারে আমরা এখন পর্যন্ত আমি বলবো ক্ষেত্র বিশেষে মানে অনেক সময় আমরাও অনেক অভিযোগ পাই যে সময় নিয়ে, হ্যাঁ, যে কলকাতায় গেলে কল টাইম মিনস আপনাকে যদি বলে সকাল 7টার সময় ইউ হ্যাভ টু বি দেয়ার, ইট মিনস ইউ হ্যাভ টু বি দেয়ার।
যেরকম না যে 7টার সময় বাড়ি থেকে বেরোবো, 7টার সময় মানে আমাকে তার মানে 5টায় বেরোতে হবে, তারপর গিয়ে মেকআপ করে 7টায় আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সো এই যে সিস্টেমটা, এই যে প্রফেশনালিজমটা, এটা কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে এখনো টিল টুডে। এবং একসঙ্গে কাজ করতে গেলে নিশ্চয়ই সেগুলিরও অনেক কিছু চলে আসে, সেগুলি ট্রিকল ডাউন শিখছি। হিসাবেও যদি আসে তাও তো মানে একটা সংস্কৃতির ব্যাপার তো। Exactly. যে সংস্কৃতিটা আমাদের এখানে একরকম, ওখানে একরকম, দুটো সংস্কৃতি যখন একসঙ্গে মিশবে তখন প্রত্যেকের মধ্যেই আদান প্রদান হবে। মানে ওর ভালোগুলি আমি পিক করলাম, আমার ভালোগুলি ও নিল। সো দিস ইজ হাউ উই ক্যান ইন্টারাক্ট, দিস ইজ হাউ উই ক্যান ওয়ার্ক। মেইন ব্যাপার হচ্ছে কি যে আলটিমেট আমিও ফিল্ম ভালোবাসি, ওমও ফিল্ম ভালোবাসে, আমাদের দুজনেরই যখন এটা পেশা, নেশা বা সবকিছু, সো আমাদের দুজনেরই তো উচিত শতভাগে এই ব্যাপারে ডেডিকেশনটা দেয়া। সো এই ব্যাপারটা আমরা দুজনের কাছ থেকে শিখতে পারি। এবং সবচেয়ে পজিটিভ যে জিনিসটা সেটা হচ্ছে বাজার অনেক বড় হচ্ছে যদি আমরা এইভাবে চিন্তা করি। Right, তার মানে right. বাজার বড় হওয়ার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখেছি যে অনেক ক্ষেত্রেই এটা নিয়ে যারা একটু মনে করেন চিন্তা করে অনেক বেশি যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাদের মধ্যে এটা একটা ব্যাপার আছে যে শিল্পী কলাকুশলীদের দিকটা দেখা হচ্ছে কিনা। আমি অবশ্য ব্যাপারটা একটু অন্যভাবে দেখি যে যতই আপনার জিনিসটা বড় হবে ততই কিন্তু মানুষের অপরচুনিটি বাড়বে। So, সেই দিক থেকে আমাদের তো অবশ্যই এটা একটা নতুন ক্ষেত্র তৈরি করছে, যেমন আমাদের এক্সচেঞ্জ হচ্ছে ঠিক একই সঙ্গে আমাদের বাজারটা অনেক বাড়ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গত 2-3 বছরের অভিজ্ঞতাটা আমার কাছে কিন্তু আমি যতটুকু দেখছি যে যৌথ প্রযোজনার ছবিগুলি ভালো করছে। বাংলাদেশে ওমের যে ছবিগুলি মুক্তি পেয়েছে সেগুলিও বাংলাদেশের দর্শকরা ওমকে ভালোভাবেই নিয়েছে। ওম দর্শকদের কাছে আপনি কতটা গিয়েছেন? আমার মনে হয় যে বেশ অনেকটাই তাদের মনের কাছে অব্দি যেতে পেরেছি, সেই কারণেই আজকে বাংলাদেশে এখন এই 5 নম্বর ছবির শুটিং চলছে, নাহলে তো প্রথম ছবি করি হয়তো আর পাত্তা পাওয়া যেত না। বাট আমি নিজেকে খুব লাকি মনে করছি যে এতটা পরিমাণে ভালোবাসা আমি পেয়েছি এখানে। ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমার এই ফার্স্ট টাইম হলো আমাদের মংলা পোর্টে শুটিং চলছিল পাশানে, এত মানে ওখানে আমার বয়সী ছেলেমেয়েরা যারা আছে আর কি, যারা টিনেজার্স, যারা এখন মুভি ফ্রিক, যারা যারা ছবি ভালোবাসছে, তারা দেখছি রীতিমতন এসে আমাকে রেকগনাইজ করছে, আমাকে চিনতে পারছে, আমার সাথে ছবি তুলছে, কথা বলার চেষ্টা করছে। তা সেখান থেকে বুঝতে পারলাম যে এখানে দর্শকের মধ্যে আমি নিজের জায়গাটা কতটা করতে পেরেছি। ইনফ্যাক্ট আমার লাস্ট মুভিতেও সেটা পাইনি আমি, এই মুভিতে আমি যতটা পাচ্ছি আমি। সো আমার মনে হয় যে ক্রমশ আর কি সেটা বাড়ছে ভালোবাসাটা, সেটা আমার পক্ষে ভালো। এবং দর্শকের এই যে ভালোবাসাটা বাড়ছে এই জিনিসটি যেমন আপনি কলকাতায় যখন ছবি করছেন সেইখানে দর্শকদের সঙ্গে ইন্টারাকশন এবং বাংলাদেশের দর্শকদের সঙ্গে আলাদা ইন্টারাকশনের কোনো সুযোগ আছে কিনা? কারণ আমরা এখন দেখি যে দর্শক অনেক বেশি কানেক্টেড, ফেসবুকে কানেক্টেড, নানান ধরনের মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু তারা যোগাযোগ করছে। এখন এটা আমি জানি না, মানে আমার রাইট অর রং আমি বুঝতে পারছি না, বাট আমার ওদিক থেকে আমি ইনস্টাগ্রামে বা ফেসবুকে টুইটারে যেখানে দেখায় যে এখন যারা মিডিয়াতে কাজ করছে, যারা অভিনয় করছে বা যারা এটার সঙ্গে যুক্ত আছে, তারা চেষ্টা করছে কতটা নিজেকে সিম্পল করে দর্শকের সামনে আমরা রাখতে পারি। মানে আগে সেটা হয়তো এতটা ছিল না, আগে যতটা লুকিয়ে রাখা যাবে ততটা দর্শকদের মানে আর কি চাহিদাটা বাড়বে, দেখতে পাচ্ছি না দেখতে পেলাম। কিন্তু এখন যত ইজি হবো সেটা আমার মনে হয় একটা ট্রেন্ড চলে এসেছে। মানে আগে তারকারা আকাশেই থাকার চেষ্টা করতে, এখন তারকারা একদম মাটিতে এসে তাদের সাথে মাটিতে বসে খাওয়ার পর্যন্ত রাজি আর কি। মানে সেটা একটা জানি না, মানে এটা হয়তো খুব ভালোই হয়েছে এটা হয়ে। তারা পার্সোনাল লাইফে কি করছে, তারা কখন রান্না করছে, তারা কি খাচ্ছে, তারা কোথায় ঘুরতে যাচ্ছে, সব আমরা আপডেট দিচ্ছি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যা যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে। তো সেটা আরো সুবিধা হয়েছে দর্শকের কাছে আসার জন্য, সেই জন্যই হয়তো তারা আরো বেশি করে আর কি। আগে কি হতো, আগে আর্টিস্টদের দেখলে হয়তো দূর থেকে আমরা দেখে ভাবতাম যে ইস একটা যদি ছবি তুলতে পারতাম। আজকে দর্শকরা তাদের কাছে গিয়ে একটা কথা বলতে পারছে, স্যার একটা কথা বলবো, আপনার খুব ভালো লাগে, আপনার ছবি দেখি, আপনার সাথে ছবি তুলতে চাই। এই ফ্রিটা কেন হয়েছে? এই ফ্রিটা আমার মনে হয় যে যেহেতু আমরা ফ্রি করে দিয়েছি দর্শকদেরকে, যে তোমরা প্লিজ এসো আমাদের সাথে কমিউনিকেট করো, আমাদের কাজ কেমন লাগছে সেগুলো তোমাদের মুখে আমরা শুনতে চাই, এইটা হয়ে খুব ভালো হয়েছে। মানে একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, একটা এনার্জি পাওয়া যায় যে না, যাদের যে আমার কাজ ভালো লাগছে তারা আমার কাছে এসে বলছে তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তারা সেটা ডিসকাস করছে আমাদের সাথে। সেটা আমার মনে হয় যে এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস আর কি, মানে নিজেদের কাজকে আরো ইমপ্রুভ করার এবং দায়িত্বটা হয়তো কাঁধে আরো বেশি বেড়ে গেল, এরকম একটা ফিল হয়। ফেরদৌস, এই জিনিসটা অবশ্য এখন অনেক বেড়েছে। আমরা দেখছি যে আপনাদের সঙ্গে যোগাযোগ, ফেসবুকে আপনাদের ফলোয়ার্স অনেক এবং তাদের নানান ধরনের, এটি নিশ্চয়ই কাজের ক্ষেত্রে এক ধরনের সুবিধাই করে। কারণ আসলে আমি কিরকম কাজ করছি সেটা আমার যারা দর্শক আছে তারা নিশ্চয়ই অনেক বেশি মানে যেসব মন্তব্য করে সেগুলি নিশ্চয়ই অনেক উপকারী।
মাঝে মাঝে একটু আমি- ভুলভাল মন্তব্য চলে আসে। আমি আসলে একটু এই ব্যাপারে একটু পিছিয়ে আছি, আমি আসলে ফেসবুকে নেই, তো আমি আসলে অতটা এনজয় করতে পারি নাই, মানে বা পারছি না। বাট হ্যাঁ, ওয়েল এখন যেটা হয়ে গেছে যে এখন আর সত্যি সত্যি তারকার আর অনেক দূরের কিছু না। মানে এখন আজকে মনে করেন যে অনলাইন নিউজ পেপারের জন্য তো আমাকে কাল সকাল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না, আজ রাতে আমি নিউজটা পেয়ে যাচ্ছি, আজকে আমি গরম গরম সব খবরটা জেনে যাচ্ছি। সো অনেক বেশি রিলেশনটা ইজি হয়ে গেছে, যেটা ক্ষেত্র বিশেষে অনেক ভালো। বাট তারপরও আমার মনে হয় যে আলটিমেট তো আর একজনকে সব তো আর জানতে পারে না। যতটুকু আমি জানতে দিব বা যতটুকু আমি চাই ততটুকুই কিন্তু দর্শকরা জানছে। হ্যাঁ, একদম হ্যাঁ, তাই, হ্যাঁ। যে আমি চাচ্ছি যে ঠিক আছে আমি খুব স্টাইল করে রান্না করছি, বাট আমি তো আই ডোন্ট কুক এভরিডে, একদিন দিলাম ওটা ওরা খুব এনজয় করলো। সো এইভাবেই একটা ইন্টারাকশন হচ্ছে, দিস ইজ গুড। আর বিশেষ করে যেটা শিল্পীরা করে ইদানিং, যে সিনেমার প্রমোশনের জন্য এগুলো করে। আমি রিয়েল লাইফে কি করছি আমি এগুলি কিন্তু বেস করবো, যে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে সামনে, আমি ওটাকে উদ্দেশ্য করে হয়তো ওদের কাছে যাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে হয়তো এটা খুবই প্ল্যান্ড থাকে, প্রমোশনের অনেকটুকু পার্ট অনেকটুকু হিসেবে অনেকটুকু মানে আমি মনে হয় 90%ই প্ল্যান থাকে মানে। এবং ঠিকমতো প্ল্যান করা গেলে জিনিসটা কিন্তু খারাপও না, কারণ দর্শকরাও এটার সঙ্গে যেতে পছন্দ করছে। হ্যাঁ, এখন ওরাও দেখছি। একাত্ম বোধ করছে। আদারওয়াইজ যদি এখন ওম বা একজন আর্টিস্ট ওদের মাঝখানে চলে যায় তো তো ওকে ফিরিয়ে আনা যাবে না। সো পুরো জিনিসটা এরকম অর্গানাইজড হইতেই করতে হবে, যে আমি যে দর্শকদের সাথে ইন্টারাকশন করব, এমনি বসে আপনি ইনস্টাগ্রাম ফেসবুকে আপনি ভাইবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছেন, দ্যাটস ডিফারেন্ট। বাট যখন পার্সোনালি যাচ্ছেন তখন অবভিয়াসলি ওটাকে অনেক বেশি প্ল্যান হতে হবে। ফেরদৌস, এই আগেই জানতে চেয়েছিলাম, কিন্তু এটা আবার ফিরে আসি যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা কতটুকু ভালো, বা কোনো ধরনের কি বলা যায় যে একই সিস্টেমে আমরা আগাচ্ছি কিনা কলকাতা এবং ঢাকার না, প্রেক্ষাগৃহগুলো? একদম না, একই সিস্টেম আগাচ্ছে না। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এখনো একটা সনাতন পদ্ধতির মধ্যেই আছি, এখনো পিছিয়ে আছি আমরা। আজকে আপনার মানে কিউব সিস্টেমে বা অন্যান্য যে সমস্ত অ্যাডভান্স সিস্টেম এসছে, সেই সিস্টেমে কিন্তু এখনো বাংলাদেশে সিনেমা রিলিজ হচ্ছে না। বাংলাদেশে এখনো আমরা ডিজিটালি ছবি রিলিজ করছি, বাট একটা যেমন জাজিরি মেশিন আছে, ওই মেশিন নিয়ে হায়ার করতে হচ্ছে এবং সেটাকে ভীষণ পুরনো একটা পদ্ধতিতে সিনেমাটা রিলিজ হচ্ছে। সো সেই কারণে অনেক দর্শক এখন পর্যন্ত মানে প্রপার রেজলিউশনে সিনেমা দেখতে পারছে না, এবং আমি ঢাকায় বসে মনিটরও করতে পারছি না আমার কটা টিকিট বিক্রি হলো বা আমার ছবিটা যে পাইরেসি হয়ে যাচ্ছে সেটাকে আমি আটকাতেও পারছি না। যে দিক দিয়ে আমি মনে করবো যে ইন্ডিয়া এখনো অনেক বেশি এগিয়ে আছে। তা আমাদের এখনকার সরকার এটাকে মানে চেঞ্জ করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। তা আমি শিওর যে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা সে প্রপার সিস্টেমে জানতে পারবো। আর তখন আমি ঢাকায় বসে বলতে পারবো যে আমার খুলনার মংলার ওই সিনেমা হলে আমার কতটা টিকিট বিক্রি হলো। এবং মংলার ওই সিনেমা হলো আসলে একই কোয়ালিটির ফিল্মটা ছবি দেখতে পাবে। পারবে, 4K রেজলিউশনই ফিল্ম। আমরা 4K বানাচ্ছি, সেটা আসলে 2K 1K তে গিয়ে রিলিজ হচ্ছে। হাতে গোনা দুই একটা হলে আমরা প্রপার রেজলিউশনে সিনেমা বেশিরভাগই দেখতে পারছি। মেকশিফট হল আসলে হ্যাঁ হ্যাঁ 4K হ্যাঁ এর জন্য। হ্যাঁ। তো ওই আসলে হয়েছে কি, আপনি প্রথমে একটা কথা বলেছেন যে বাংলা সিনেমার একটা দুর্বলতা চলছে। আসলে তখন থেকে আমি ভাবছিলাম এটা বলবো যে আসলে সিনেমার কোনো দুর্বলতা চলছে না, সিনেমা সবসময় তার সবল গতিতে এগিয়ে চলছে। বাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সিনেমা হলগুলো। সিনেমা হলগুলোর অবস্থা এত বেশি কাঠামোগত দুর্বলতা, যেখানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সিনেমা হল অনেক দূর এগিয়ে গেছে, আমাদের সেই সিঙ্গেল সিনেমা থিয়েটার, সেই ভাঙাচোরা বিল্ডিং, উপর দিয়ে পানি পড়ছে, এই মানে গরমে মানে শার্ট খুলে সিনেমা দেখতে হচ্ছে। এখনো মানুষ বিনোদন পেতে যায় কেন, যে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা হলে বসে আনন্দ করব, আমি একটা ওখানে একটা রেস্টুরেন্ট থাকবে, আমি খাবার খাবো, বাচ্চা নিয়ে যাব, ফ্যামিলি নিয়ে যাব। বাট গিয়ে যদি কষ্ট করে সিনেমা দেখার পানিশমেন্ট মনে হবে। তো দেখা যাচ্ছে যে হল কমে যাচ্ছে, হলের বিজনেস কমে যাচ্ছে। সো হল কমে যাচ্ছে, আমাদেরকে যেটা এখন করা লাগবে যে হলের জন্য যে জায়গা দেওয়া হয়েছিল সেই জায়গাতে তুমি যদি একটা শপিং মল করো, সেখানে আগে তোমাকে দুটো সিনেপ্লেক্স করতে হবে, মাল্টিপ্লেক্স করতে হবে, আদারওয়াইজ সিনেমার উত্তরণ কখনোই সম্ভব না। ফেরদৌস ভাই, এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এসেছেন যে আসলেই আমাদের সিনেমার উত্তরণের জন্য যে হলগুলি ছিল সেগুলি অনেক বন্ধ হয়ে গেছে, অনেকগুলি হয়তো মানে শুধু সিনেমা করার জন্যই জায়গা বরাদ্দ, এরকম জায়গাগুলিতেও কিন্তু আমরা মাল্টিপ্লেক্স উঠতে দেখেছি। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই বিষয়গুলি নিয়ে আরেকটু জানতে চাইবো যে কিভাবে এটা আসলে ডিস্ট্রিবিউশন সিস্টেম একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা কোনো
অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং যেখানে আমরা দেখছি যে মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে সিনেমা দেখার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু যাচ্ছে না এই ধরনের। না, কারণ আপনি দেখেন ঢাকায়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি, আপনি যদি একটা ছবি পরিবার নিয়ে দেখতে যান তাহলে সিনেমা হলে 2বার যেতে হবে, টিকিট কাটার জন্য একবার, দেখার জন্য একবার। এখন কিন্তু এটা আসলে এফোর্ড করতে পারি না আমরা। ফিরে আসছি একটা বিরতির পর। আজকের বাংলাদেশের নিচে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফেরদৌস ভাই, আবার একটু এই বিষয়টা নিয়ে জানতে চাইবো। বিরতির আগে যেটি ছিল যে বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেম, হলগুলি ফ্যাসিলিটিস ঠিক মতো নেই, সেক্ষেত্রে আসলে আপনাদের প্রত্যাশা কি, কাদের দিকে আপনারা তাকিয়ে আছেন, সরকারের দিকে নাকি হল মালিকদের দিকে? অবভিয়াসলি প্রথমে সরকারের দিকে, বিকজ আমার কথা হচ্ছে গিয়ে যে আপনি যদি একটু বড় করে দেখেন যে আগে কিন্তু শহরের বাইরে, হ্যাঁ, যে বিজি এরিয়ার বাইরে কিন্তু সিনেমা হলের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে, যে এই লোকালয় থেকে একটু দূরে। কিন্তু পরে দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি যে ওই হলটাকে কেন্দ্র করেই সিটি ডেভেলপ হয়েছে। সো প্রত্যেকটা জায়গায় যে সিনেমা হলটা ছিল ফেমাস সিনেমা হল, যেমন গুলিস্তানের নামকরণের সঙ্গে সঙ্গে ওই গুলিস্তান সিনেমা হলই কিন্তু চোখে ভাসে, এখন গুলিস্তান সিনেমা হলটাই নেই। সো এরকম কিন্তু সারা বাংলাদেশে প্রচুর জায়গা আছে, প্রচুর সিনেমা হল আছে, যে জায়গাটার পরিচিতি হয়েছিল এই সিনেমা হলটা দিয়ে। সেই সিনেমা হলটাকে ভেঙে বিরাট বড় মল করা হয়েছে। বাট আমার কথা হচ্ছে কি যে যদি আমাকে সিনেমা হলের জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়, তো তবে অবভিয়াসলি ওখানে আমি শপিং মল করি বা হাউজিং করি, যাই করি না কেন, যেহেতু জায়গার ভ্যালুয়েশন বেড়ে গেছে, যে মালিক তাকেও তো আপনি লুজার হতে দিতে পারি না। বাট ওখানে যদি দুটো সিনেপ্লেক্স করতো, তবে আর এই যে মানে পরিমাণটা কমে আসতো না। আমি যখন প্রথম সিনেমা করে, আমার মনে আছে 1400 বোধহয় সিনেমা হল ছিল। সো একটা সিনেমা মানে কখনোই বাংলা সিনেমা ফ্লপ হতোই না, বিকজ একটা সিনেমা 1 বছর 2 বছরের মধ্যে রান করতে 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 পুরো টাকাটাই উঠে আসতো প্রফিট সহ। সো সেই হিসেবে কিন্তু বাংলাদেশে খুব, আমি যদি 5-7 বছর আগে বা 10 বছর আগে ফিরে যাই, কোনো সিনেমাই কিন্তু ফ্লপ ছিল না, বা টাকা লগ্নিকৃত অর্থ ফিরে আসতো না, এমন হতো না। কারণ 1400 সিনেমা হল, সেটা এখন কমে হয়ে গেছে মাত্র 250 সিনেমা হল। সো এটা তো মানে আপনার অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। সো শুধু আসলে এখানে ডিস্ট্রিবিউশন দিয়ে বা মানে ওভারনাইট কিছু করে তো এটাকে এখন আমি চেঞ্জ করতে পারবো না। তারপরে যে মনে করেন যে অনলাইনের সময়, এখন ঢাকায় যে কটা ভালো হল আছে, লোক এক্সপেক্ট করে আমি ঘরে বসে অনলাইনে টিকিট বুকিং করবো, সেই ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না। মানুষ কি হয়, মানুষ কমফোর্ট জোন অনেক বেশি, এখন বেশি কোজি হয়ে গেছে, অনেক বেশি আরাম চায়, অনেক বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করতে চায়। আমি এত ট্রাফিক জ্যাম পাড়ি দিয়ে গিয়ে হলে গেলাম, গিয়ে টিকিট পেলাম না, তবে আমার নেক্সট টাইমে যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। সো এই সব কিছু আমাদেরকে করতে হবে। সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দিচ্ছে, বাট সরকারের সহযোগিতা, সরকার থেকে যদি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়, তবে গিয়ে আমরা হল মালিকদেরকে ধরতে পারি যে আপনি যে হলটা ভাঙছেন, এই হলটা ভেঙে এখানে আপনাকে একটা সিনেপ্লেক্স করতে হবে। সিনেপ্লেক্স করলে সেই যখন ফিল করবে যে আমি একটা সিনেপ্লেক্স থেকে এত টাকা আর্ন করব, আমার তো বিজনেস। এবং সেক্ষেত্রে সাকসেস স্টোরিও আছে। আমাদের এখন কিন্তু বড় দুটো মার্কেটেই সিনেপ্লেক্স আছে, এবং সেটা যথেষ্ট তাদের ভালো করছে, তারা ভালোই করছে, আমরা তাই দেখছি। ফলে অন্য মার্কেটগুলি, বিশেষ করে যেই ধরেন মল্লিকায় যে একটা সিনেমা হল নাই, এটা অবশ্যই আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আমরা তো মল্লিকায় অনেক সিনেমা দেখেছি। না, আপনি যদি দেখেন গুলশান, উত্তরা, বনানী, বাড়িধারা, এই পুরো এরিয়াতে একটা সিনেমা হল নেই। গুলশানে একটা সিনেমা হল ছিল, গুলশান নামি। সো মানে এই এরিয়ার লোকজন যদি এখন এখান থেকে পার হয়ে ফার্মগেট দিয়ে গিয়ে এখানে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে হয়, এবং গিয়ে যদি তারা সিনেমা দেখার সুযোগ না পায়, তবে নেক্সট টাইম তারা আর যাবে না। সেই সুযোগগুলি করা দরকার। জিনিসগুলি আসলে বলা যায় যে যারা নীতি নির্ধারক আছে তাদেরকেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে সত্যিকার অর্থেই সিনেমাগুলি যখন কনভার্ট হচ্ছে, এটা ঠিকই আছে মাল্টিপ্লেক্স হবে, এটা সময়ের দাবি, সেটা নিয়ে কোনো ব্যাপার না যে ওই রকমই রাখতে হবে, আমরা সেটা বলছি না। কিন্তু ওইখানে একটা ফ্যাসিলিটি থাকতে হবে যাতে 2টা হল থাকে, সেখানে 200-400 মানুষ ছবি দেখতে পারে। তাহলে আজকে দেখেন, আজকে আমাদের শিল্পকলা একাডেমি যখন নাকি অনেক বেশি মডার্ন ফ্যাসিলিটি দিচ্ছে, ওখানে যে সমস্ত নাটক হচ্ছে প্রত্যেকটা হাউসফুল যায়, বিকজ মানুষের তো বিনোদনের অভাব, মানুষ তো বিনোদিত হতে চায়। এবং আমাদের এই জিনিসটা জরুরি, এখন রাষ্ট্রও মনে করছে যে বিনোদনের অভাবের কারণে অনেক ধরনের বিস্ফোরা তৈরি হচ্ছে, এবং সেইগুলি অ্যাড্রেস করতে হলে অবশ্যই আমাদেরকে মানুষকে কোনো না কোনো জায়গায় বিনোদনের ব্যবস্থা করতে হবে। তার একটা জায়গায় এখন আমরা যেটা দেখছি যে অনেক স্পেস নাই, আমাদের স্পেসগুলি শূন্য হয়ে গেছে, নাটক কম হচ্ছে, সিনেমায় দেখতে যাচ্ছে কম, ফলে ইনভলভমেন্টের বিষয়গুলি অনেক কমে যাচ্ছে। সেগুলিতে আবার ফেরত আনতে হলে অবশ্যই একটা সিনেমা কেন্দ্রিক গেট টুগেদারের যে ব্যবস্থাটা আগে ছিল,
পরিবারের ক্ষেত্রেও সেটাও কিন্তু আমরা প্রায় হারিয়ে ফেলেছি। আমরা অনেক তাত্ত্বিক জায়গায় চলে গেছি। ফেরদৌস ভাই, আমরা একটু ওমের কাছে যাব। ওম, অবশ্যই ডিস্ট্রিবিউশন না, আমরা একটু জানতে চাইবো যে কাজ এখন কি চলছে, পাষাণের কতটুকু অগ্রগতি হয়েছে? পাষাণের তো শুটিং প্রায় শেষের দিকে, কিছু গান বাকি রয়েছে। এরপরে কলকাতায় ফিরেই আর কি ওখানে আরেকটা ছবি শুরু হওয়ার কথা আছে। সেটা ইনিশিয়াল লেভেলে, এখনো কিছু ফাইনাল হয়নি, বাট হাতে এখন এই কাজটা প্রায় শেষের দিকে, আরেকটা কাজ রয়েছে। এটা ছাড়া এখন কিছু সেরকম ইনিশিয়াল লেভেলে আছে, ফাইনাল কিছু নেই। পাষাণের মানে ছবিটা কেমন, কি ধরনের প্রেক্ষাপটে তৈরি, কারা কারা ছিল আপনার সঙ্গে মূল রোল? এই ছবিতে সৈকত নাসিরের ডিরেকশন, মানে ওনার ইন্ডিভিজুয়াল ডিরেকশন আমারই, ওনার সাথে প্রথম ছবি। আমার সাথে রয়েছে মিম, বিদ্যা সিনহা মিম। তাছাড়া অনেক আর্টিস্টরা আছেন, অনেকেই বাংলাদেশ সেখান থেকে আর্টিস্ট আছেন, মিজা ভাই আছেন, ওনার সাথেও আমার প্রথম কাজ হচ্ছে এখানে। আর অন্যান্য কিছু কিছু আর্টিস্ট আছেন, ওনার মানে সবার নাম এই মুহূর্তে মানে মাথায় আসছে না আমার। এই ছবিটা মানে আমার চরিত্র এখানে একটা গ্যাংস্টারের চরিত্র, মানে ছোটবেলা আর কি কোনো কারণে সে আর কি, রিজনগুলো এখন বলতে পারছি না, সে জেলে চলে যায়, তারপর থেকে তার লাইফটা মানে সে একটা গ্যাংস্টার হিসেবে একটা লাইফ লিড করে। সে তার প্রেমে পড়া এবং সেখান থেকে সে নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারে কি পারে না, তার সেই জার্নিটা, মানে এইটা নিয়ে পুরো গল্পটা আছে। এটা লোকেশনগুলি কেমন লেগেছে আপনার কাছে? খুব নিশ্চয়ই ভালো, নতুন। খুব ভালো। আমি বলছি এই ছবি শুটিং করতে গিয়ে আমি এত এনজয় করেছি। ইনফ্যাক্ট এই ছবির প্রতিটা যেখানে আমাদের অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে, আমার মনে হয় যে দর্শকের কাছে কিছু হয়তো নতুনত্ব অ্যাকশন সিকোয়েন্স আমরা হয়তো তাদেরকে গিফট করতে পারবো এবার, আমাদের যে এক্সপেকটেশনস আছে। বাট তাছাড়া আমাদের যা যা লোকেশনে শুটিং করেছি, লাস্ট আমাদের শুটিং করে ফিরলাম মংলা থেকে, মংলা পোর্টে আমাদের শুটিং হয়েছে। ওখানে অসাধারণ একটা সুন্দর জায়গা, মানে জাস্ট সামনে থেকে না দেখলে ভাবা যায় না। সেরকম আমাদের শুটিংও হয়েছে ওখানে। কিছু কিছু ভার্জিন লোকেশনস আমরা সেখানে ইউজ করা হয়েছে, যেটা হয়তো এর আগে বাঙালি দর্শক হয়তো কোনো ছবিতে সেরকমভাবে প্রেজেন্ট করা হয়নি। সেদিক থেকে আমরা খুব লাকি মনে করছি। শান ভাই আমাদের ডিওপি আছেন। সব মিলিয়ে একটা খুবই একটা বিরাট বড় এক্সাইটমেন্ট কাজ করছে এই ছবিটা নিয়ে আমার। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব। ওম, ফেরদৌস ভাই, আপনারা দুজনেই সঙ্গে থাকুন। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফেরদৌস ভাই, আপনার কাছ থেকে একটু আপনার কাজ সম্পর্কে জানতে চাই। এখন কি কাজ করছেন, কোনগুলিতে বেশি সময় দিচ্ছেন? আমার এখন বাংলাদেশের রানিং প্রজেক্ট আছে, আমার প্রোডাকশনের একটা কাজ, পোস্টমাস্টার 71, এটা একটা মুক্তিযুদ্ধের গল্প। মৌসুমী ডিরেকশন একটা ছবি করছি, শূন্য হৃদয়। আর মেঘ কন্যা নামে একটা সিনেমা করছি, নিঝুম আমার এগেনস্ট আছে ওটাতে। তাছাড়া আমার কয়েকটা ছবি কমপ্লিট হয়ে আছে। পুত্র, এটা খুব রিসেন্ট রিলিজ হবে, এটা ডিএফপির একটা সিনেমা, অটিস্টিক বেবিদের উপরে। আমি আর জয়া করেছি এটাতে। তারপরে কালের পুতুল নামে একটা সিনেমা, এটা প্রায় শেষ, অল্প একটু কাজ বাকি আছে। সো বাংলাদেশে এগুলির কাজ চলছে। আর কলকাতায় সাজের জোনাকি নামে একটা সিনেমা করছে আমি, ঋতুপর্ণা। আর বেশ আগে শুরু করা পাপিয়া অধিকারী ডিরেকশনের একটা ছবি ছিল, ওরা রোদ্দুর থেকে মানে সরেছিল, এটা হয়তো আবার নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হবে। আর বাংলাদেশেও আরও 2-3টা নতুন ছবি ফাইনাল হয়ে আছে আর কি। ফেরদৌস ভাই, আপনার কি মনে হয় যে আমার কাছে যেটা দেখছি যে গত 2-3 বছরে আমাদের দর্শক অনেক বেশি আগের তুলনায়, তার আগের 5 বছরের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে অনেক বেশি সিনেমা হল মুখী হচ্ছে এবং বলা যায় যে অনেক নতুন পরিচালক আসছে, নতুন মুখ আসছে। আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন? আমার দেখার সঙ্গে কোনো মিল আছে কিনা? ওয়েল, বাংলাদেশে আপনি যে সময়টার কথা বলছেন, ওই সময়টাতে যেটা হতো, দেখা যেত যে একটা সাউথের ছবি কলকাতা কপি করেছে কপিরাইট নিয়ে, সেই কলকাতার ছবি কপিরাইটটাকে বাংলাদেশ নকল করেছে। সো ট্রেন্ড ওয়াজ দ্যাট। তো আমাদের কমার্শিয়ালি ম্যাক্সিমাম সিনেমাই এরকম হতো। সো সেই কারণে মানুষজন তখন অলরেডি ইউটিউবে অরিজিনাল সাউথের ছবিটা দেখে ফেলেছে, অথবা বম্বের বানানো বা কলকাতায় বানানো সিনেমাটা দেখে ফেলেছে। তো সেই ক্ষেত্রে লোকেরা হলে যেতে, মানে আপার ক্লাস দর্শক যাদেরকে আমরা বলি, তারা হলে যেতে চাইতো না। এখন যেটা হচ্ছে, এখন একটা নতুনত্ব পাচ্ছে, এখন একটা নতুন ছবি রিলিজ হচ্ছে, যে সিনেমাটা হয়তো সাউথেরই কপি হচ্ছে, বাট ইন্দো বাংলা হওয়াতে একসাথে সাইমালটেনিয়াসলি 2 জায়গায় রিলিজ হচ্ছে। সো লোকের একটা নতুন কালার পাচ্ছে, আমাদের নায়ক নায়িকাদেরকে অন্যভাবে দেখতে পাচ্ছে, আমাদের হিরো হিরোইনদেরকে অন্য প্রেজেন্ট, মানে তাদেরকে যে প্রপারভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছে, দেখতে ভালো লাগছে, লোকেরা হলে যাচ্ছে। এবং কিছু অফ ট্র্যাকের ছবি যদি আমি বলি, যে কিছু অফ ট্র্যাক, কিছু ডিফারেন্ট মাত্রার ছবি রিলিজ হচ্ছে, যেগুলি মানুষের ভালো লাগছে। সো মানুষ কিন্তু সবসময় সিনেমা দেখতে চায়। আপনি যতই খারাপ হল থাকুক বা যতই
অসুবিধা থাকুক, আপনি যখন শুনবেন যে এই সিনেমাটা খুব হিট করেছে, সিনেমাটা খুব ভালো, একটা আর্চ তৈরি হয় সিনেমাটা দেখার। একটা সময় ছিল যে ঈদ হলেই বা যে কোনো উৎসব হলেই পুরো পরিবারের সবাই মিলে প্ল্যান করতো সিনেমা দেখতে হবে। একটা বিয়ে হচ্ছে, বিয়ের একটা মেন আইটেম থাকতো যে সবাই মিলে একদিন সিনেমা দেখা হবে, বিশেষ করে গেট ধরা টাকা দিয়ে। বাট ওই ট্রেন্ডগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বিকজ অফ থিয়েটার্স। মানুষের ইচ্ছেটা কিন্তু আছে, বিকজ আমার কাছে মনে হয় যে মানে সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট হচ্ছে সিনেমা। সিনেমার চেয়ে বড় এন্টারটেনমেন্ট আর কিছুতেই হতে পারে না। আমি যত সুন্দর জায়গায় ঘুরতে যাই, যত ভালো রেস্টুরেন্টে এবং খেতে সেটা যাই, অবশ্যই প্রপার সিনেমা হলে। এক্স্যাক্টলি আপনি এক্স্যাক্টলি। একই ছবি আসলে যদি যত বড় স্ক্রিনেই দেখেন না কেন, এটা মজা লাগে তো না। সেই জন্য আমার কাছে যে মানুষ এখন আবার সিনেমা হলমুখী হচ্ছে, ভালো সিনেমা রিলিজ হলে তারা দলবেঁধে সিনেমা দেখতে যাচ্ছে, সো মানুষের ইচ্ছাটা কিন্তু তার মানে রয়ে গেছে। তার মানে আমরা নির্মাতারা যারা সিনেমা বানাচ্ছি বা আমরা যারা এর সাথে রিলেটেড, আমরা প্রপার জিনিসটা দিতে পারছি না। সো প্রপারটা দিতে পারলেই কিন্তু লোকে আবার হলমুখী হবে। গল্পের ক্ষেত্রে মানে একেবারেই আমাদের নিজস্ব গল্প, এরকম কাজও প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে মানে গল্প যারা লিখছেন তাদের অবস্থানটা কিরকম? তারা কি যথেষ্ট বেশি মাত্রায় আসছে এখন মূলধারার সিনেমায়? হ্যাঁ, এখন কিছু কিছু এক্সপেরিমেন্টাল ছবি যেহেতু রিলিজ হওয়ার পরে সেগুলো সাকসেসফুল হয়েছে, সো অনেক স্ক্রিপ্ট রাইটারদের আমাদের এখানে একটা অনেক বড় প্রবলেম ছিল। অনেক বড় প্রবলেম। মেইন স্ট্রিমে একটা অনেক বড় প্রবলেম ছিল, বিকজ অনেক দিন পর্যন্ত আমাদেরকে কিন্তু স্ক্রিপ্ট শোনানোই হতো না। আমাদেরকে এনে একটা সিডি ধরিয়ে দেওয়া হতো, এই সিনেমাটা বানাবো, বা 3টে সিনেমা দেওয়া হতো, যে 3টে সিনেমা দেখে ফেললে আপনার ক্যারেক্টারটা বুঝে যাবেন। সো আমি যখন স্ক্রিপ্ট চাইতাম আগে, তো এরকম হতো ব্যাপারটা। বাট এখন কিন্তু প্রপার স্ক্রিপ্ট নিয়ে ওরা আসে, ওরা একদম ডিটেইলে কোন সিকোয়েন্সে কোন কস্টিউম হবে একদম প্রপার ভাবেই ওরা প্রিপারেশন নিয়ে আসছে। সো ক্রিয়েটিভিটি বাড়ছে। এডুকেটেড ছেলেমেয়ে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেমেয়েরা এখন স্ক্রিপ্ট লিখছে। সো এই স্ক্রিপ্টের মধ্যেও কিন্তু আপনি সাম্প্রতিক সমস্যার ব্যাপারগুলো আসছে, সাম্প্রতিক দেশে কি হচ্ছে, আশপাশে কি হচ্ছে, এগুলি নিয়ে বহির্বিশ্বে কি হচ্ছে, এগুলি নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের স্ক্রিপ্ট নিয়ে আসছে। এখন আর ওই বউ আর শাশুড়ির প্রবলেম আমাদের সোসাইটিতে নেই। সো আমরা যদি ও জায়গায় আটকে থাকি তাহলে কিন্তু আর হবে মানে না। সিনেমা এখন অনেক বেশি মানুষের কাছে এবং সময়কে সময়কে করার ধারণ চেষ্টা করছে এবং দৈনন্দিন জীবনের প্রবলেমস মানুষ দেখতে চায়, এগুলির মানে কি করে সলিউশন কি করে সলভ করা যায় সেটা দেখতে চায়। ওই গিয়ে 200 বছর আগে কি প্রবলেম ছিল ওটা হয়তো হিস্ট্রিটিক একটা সিনেমাতে দেখানো যাবে, বাট নট এভরি টাইম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাই যে সামনের দিকের পরিকল্পনা কি? কাজ নিশ্চয়ই এখনো পুরোপুরি শেষ হয় নাই পাষাণের, পাষাণ ছাড়া আর কোনো বিষয়ে কথা হচ্ছে কিনা? পাষাণের আমাদের গান বাকি আছে, কিছু গানের শুটিং আমাদের হয়তো বছরের শেষের দিকে আমরা শুটিং করব। এছাড়া আগে বললাম যে কলকাতায় একটা ছবি ইনিশিয়াল লেভেলে আছে, সেটা আর কি প্রি প্রোডাকশন চলছে। আমি ওখানে পৌঁছানোর পরেই আর কি বাদ বাকি সব কিছু ডিটেলস জানতে পারবো। এছাড়া আমি আবার বলতে চাইবো যে পাষাণ নিয়ে আমি খুবই আশাবাদী। এই ছবিটা আমার মনে হয় যে বাংলাদেশের দর্শকের মনে আমার জায়গাটা হয়তো আরেকটু ফুলফিল করবে এই ছবিটা দিয়ে। কেন, কি কারণে আত্মবিশ্বাস পাচ্ছেন? কারণ এই ছবিতে মানে ফ্যান্টাস্টিক্যালি কিছু কিছু সিন শুট করা হয়েছে এবং সিম্পল জিনিসগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে সৈকত নাসির এই ছবিতে মানে আমার মনে হয় যে উনি একটা অন্যরকম ট্রেন্ড হয়তো আনতে পারেন এই ছবিটা দিয়ে। ফাইট সিকোয়েন্স কিছু কিছু আমাদের এখানে ইউনিক কিছু ফাইট সিকোয়েন্স করা হয়েছে। রাজেশ কান্নান আমাদের ফাইট মাস্টার, অঙ্গারে যিনি আমার ফাইট মাস্টার ছিলেন, সব মিলিয়ে আর কি আমি প্রথম থেকে বলে যাচ্ছি, ছবির যেদিন থেকে আমাদের শুটিং শুরু হয়েছে সেদিন থেকে বলছি যে আমি এই ছবিটাতে একটা আলাদা কেন জানি না পজিটিভ ভাইব পাচ্ছি। আচ্ছা, ফেরদৌস ভাই, একদম শেষ হয়ে গেছে আমার সময়। 30 সেকেন্ডে একটু বলতে হবে যে যৌথ প্রযোজনার সামনের দিকে এটার যদি আরো ভালো করতে হয়, কি প্রত্যাশা আপনার? বাংলা চলচ্চিত্রকে যদি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে হয় তা আমার মনে হয় যৌথ প্রযোজনার বিকল্প নেই। বিকজ যৌথ প্রযোজনার যে স্ট্রেংথ সেটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি তবে বাংলা ফিল্মের মানে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে অনেক বেশি বেড়ে যাবে। বাট যদি এর মধ্যে আমাদেরকে প্রত্যেককে বেসিক অনেস্টি নিয়ে কাজ করতে হবে। তবে একসঙ্গে কাজ করলে পরে নিশ্চয়ই আমাদের ক্ষেত্রটা অনেক বাড়ে। ফেরদৌস ভাই এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার একই সময়ে। শুভরাত্রি।